কিরে, এই কাজটা করে দিতে পারবি? যদি করে দিতে পারিস তোকে আমি 100 টাকা দেবো। আচ্ছা, তোদের মধ্যে কেউ যদি এই 1 গ্লাস জলটা এক নিঃশ্বাসে খেতে পারিস তাহলে 1000 টাকা দেবো। এই কথাগুলো আমরা মাঝে মধ্যেই বলে থাকি, তাই তো? এগুলোকে কি বলা হয়? বাজি ধরা, বা ইংরেজিতে বলে বেট। সেরকমই আজকে আমরা যেটা করতে চলেছি সেটার নাম হচ্ছে দ্য বেট, যেটার বাংলা অর্থ বাজি ধরা। অর্থাৎ আমরা সচরাচর কোনো না কোনো কারণে বাজি, সকলের সঙ্গে বাজি ধরেই থাকি। সে যে কোনো কারণে হতে পারে। এরকমই একটা গল্প নিয়ে আলোচনা করেছিলেন অ্যান্টন চেকভ। এর আগে আমরা যখন উচ্চ মাধ্যমিকের অন্য একটা সিলেবাসে পড়তাম, মানে পুরোনো সিলেবাসে পড়তাম, তখন অ্যান্টন চেকভেরই আর একটা ছোট গল্প আমরা পড়েছি, সেটা দ্য প্রপোজাল। কিন্তু এখন এই সিলেবাস, নতুন সিলেবাসে এটা নেই। এখন অ্যান্টন চেকভেরই একটা ছোট গল্প আমরা পড়বো, সেটা অন্য একটা গল্প যেটার নাম হচ্ছে দ্য বেড, অর্থাৎ বাজি ধরা। তার আগে অ্যান্টন চেকভ কে ছিলেন তার সম্বন্ধে জানা যাক। অ্যান্টন চেকভ, এই ছবিটা দেখতেই পাচ্ছ। অ্যান্টন চেকভ ছিলেন একজন রাশিয়ান প্লেরাইট। অ্যান্টন চেকভ 1860 থেকে 1904 খ্রিস্টাব্দে যার জীবনের সময়সীমা, ওয়াজ আ রাশিয়ান প্লেরাইট। তিনি ছিলেন একজন রাশিয়ার নাট্যকার। প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার। তিনি ছিলেন একজন রাশিয়ার নাট্যকার অ্যান্ড আ শর্ট স্টোরি রাইটার, কনসিডার্ড one of the greatest writers of the late 19th and the early 20th centuries. অর্থাৎ অ্যান্টন চেকভ, যার জন্ম হয়েছিল 1860 খ্রিস্টাব্দে এবং তিনি 1904 খ্রিস্টাব্দে মারা গেছিলেন। তিনি ছিলেন একজন রাশিয়ার নিবাসী এবং তিনি রাশিয়ার একজন খুব ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস নাট্যকার ছিলেন। এবং তার সঙ্গে তিনি ছোট গল্প লিখতেন। শর্ট স্টোরি মানে আমরা সবাই জানি, শর্ট স্টোরি মানে হচ্ছে ছোট গল্প। Considered one of the greatest writers of the late 19th and early 20th centuries. মানে তিনি তার জীবনকালে উনিশ শতকের প্রথম দিকে একজন গণ্যমান্য রাইটার হিসেবে অগ্রগণ্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং তার সঙ্গে তিনি 20th সেঞ্চুরি অর্থাৎ 20-এর শতকেও তিনি লিখেছিলেন। His works are known for their subtle character development, poignant, বা এটা উচ্চারণটা হচ্ছে পয়নেন্ট, আমরা পয়গনেন্ট বলে থাকি, পয়গনেন্ট অবজারভেশন অফ হিউম্যান নেচার। তার লেখনীর মধ্যে আমরা যেটা খুব ভালো করে দেখতে পাই সেটা হচ্ছে মানুষের প্রকৃতি সম্বন্ধে আলোচনা। তাহলে হিজ ওয়ার্কস আর নোন ফর দেয়ার সাটল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তিনি চরিত্র নিয়ে আলোচনা করেছিলেন। পয়েগন্যান্ট অবজারভেশনস অফ হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলেন। অ্যান্ড আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলানকলি। হিউমার অ্যান্ড মেলানকলি অর্থাৎ তিনি শুধুমাত্র যে হিউমার মানে কি, হিউমার মানে হচ্ছে যখন আমরা হাস্য কৌতুক ভাবে কোনো কিছু করার চেষ্টা করি, অর্থাৎ মজার ওয়েতে, খুব হাসি ঠাট্টার মাধ্যমে, বিদ্রুপাত্মক ওয়েতে, তো তিনি এটা করতেন। এবং মেলানকলি মানে হচ্ছে আবেগপূর্ণ। Chekhov's writing often explored themes of social isolation. চেকভের বিভিন্ন রকম রাইটিং এর মধ্যে একটা রাইটিং ছিল সোশ্যাল আইসোলেশন, অর্থাৎ সামাজিকতা থেকে দূরে যে সমস্ত মানুষজন থাকতেন তাদের নিয়ে আলোচনা করেছিলেন তিনি। ডিসইলিউশনমেন্ট অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান রিলেশনশিপ, মানুষের সম্পর্কের যে বিভিন্ন ধরনের জটিলতা সেটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। হি ইজ আ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম, তার মানে তিনি শুধুমাত্র যে নাট্যকার হিসেবে জনপ্রিয় ছিলেন সেটাই নয়, তিনি একজন ছোট গল্প লেখক হিসেবে খুব জনপ্রিয়তা, এবং তিনি মাস্টার মানে কি, তিনি এটাতে খুব ভালো করে পারদর্শিতা অর্জন করেছিলেন এবং লিখতেন। Known for his economy of language and ability to create vivid, memorable characters in just few pages. তিনি যে লিখতেন তার মধ্যে যে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে ভাষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা একটা বড় একটা সম্পদ হিসেবে কাজ করেছিল তার ক্ষেত্রে, কারণ তিনি ভাষার মাধ্যমে সমস্ত কিছুটাকে বুঝিয়ে দিতেন। অ্যান্ড তার মধ্যে একটা সক্ষমতা ছিল, এবিলিটি ছিল, টু ক্রিয়েট ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স ইন জাস্ট ফিউ পেজেস।
মানে তিনি অনায়াসেই খুব কম সংখ্যক পেজের মাধ্যমে, পাতার মাধ্যমে তিনি মানে বেশি অনেক হয় না যে নভেল লেখার ক্ষেত্রে বা শর্ট স্টোরি লেখার ক্ষেত্রে অনেক পাতা ধরে একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা যায় না, কিন্তু তার মধ্যে সেই দক্ষতাটা ছিল যে তিনি খুব ভালোভাবে কয়েকটা মাত্র পেজেতে তার চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পারতেন। এরপর আমরা যেটা দেখবো সেটা কি, অ্যাবাউট দ্য টেক্সট। অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ এই গল্পটা কিসের সম্বন্ধে। এরপর এর আগে যে সমস্ত আহ, পড়াগুলো আমরা পড়েছি সেখানে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাবাউট দ্য অথার সম্বন্ধে কিছু লেখা থাকতো, আর টেক্সট সম্বন্ধে কিছু হালকা করে লেখা থাকতো। তো এখানে ডিটেলস কিছু লেখা নেই, কিন্তু একটা সামারাইজ ওয়েতে লেখা আছে, দ্য বেট এক্সপ্লোরস সেভারাল কমপ্লেক্স থিমস। দ্য বেট মানে এই গল্পটা যেহেতু ডাবল কোটেশনের মধ্যে রাখা আছে, এক্সপ্লোর সেভারাল themes including nature of freedom, the meaning of life, and the value of material wealth. এই ছোট গল্পটার মধ্যে দিয়ে আমরা যে সমস্ত থিম বা মূল বিষয়বস্তুগুলো জানতে পাই, তার মধ্যে ইনক্লুডিং, যেহেতু অনেকগুলো থিমস আছে তার মধ্যে কয়েকটা থিমস ইনক্লুড করেছেন তিনি, মানে বলতে চাইছেন যে এই গল্পটার মধ্যে আমরা কি কি থিমস দেখতে পাই, সেগুলো কি ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, অর্থাৎ এখানে স্বাধীনতাকে খুব বেশি মূল্য দেওয়া হয়েছে। দ্য মিনিং অফ লাইফ, জীবনের মেন যে অর্থ, অর্থাৎ আমরা জীবন বলতে কি বোঝাই বুঝি। দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, একজন মানুষের জীবনে সম্পদের কি ভূমিকা, অর্থাৎ একজন মানুষ কতটা পরিমাণে সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা করে থাকে, তার জীবনে কতটা ধন সম্পদের প্রয়োজন, এই সমস্ত জিনিস নিয়ে তিনি আলোচনা করেছেন। The story raises questions about what truly constitutes a fulfilling existence. এই গল্পটা শুধুমাত্র যে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছে সেটা নয়, এটা তার সঙ্গে আবার প্রশ্নও করেছে যে কিভাবে আমরা আমাদের জীবনের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারি, কি কি জিনিসগুলো দরকার আমাদের জীবনের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে গেলে। ইট ইজ ফিজিক্যাল ফ্রিডম। ইজ ইট ফিজিক্যাল ফ্রিডম, এটা কি শুধুমাত্র আমাদের যে দৈহিক একটা স্বাধীনতা সেটা, না ইন্টেলেকচুয়াল পারস্যুট, শুধুমাত্র জ্ঞানের সঞ্চয়, অর দ্য অ্যাকিউমুলেশন অফ রিচেস, বা শুধুমাত্র ধনসম্পত্তি আমাদের জোগাড় করা বা ধনসম্পত্তির পিছনে ছোটা। Jacob uses the extreme situation of the bait to examine the psychological impact of isolation and the transformative power of knowledge. আমরা যে গল্পটা পড়বো যেটার নাম হচ্ছে দ্য বেট অর্থাৎ বাজি ধরা, সেই বাজি ধরার মাধ্যমে এন্টন চেকভ বলতে চেয়েছেন যে কিভাবে আমাদের মানুষের মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়ে, ইম্প্যাক্ট মানে প্রভাব পড়ে, অফ আইসোলেশন মানে একাকিত্বে থাকা, অ্যান্ড দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ নলেজ। এবং ট্রান্সফরমেশন মানে কি, আমরা দেখি যে পরিবর্তন, অর্থাৎ একটা মানুষের মধ্যে কতটা পরিবর্তন চলে আসে নলেজের মাধ্যমে, অর্থাৎ আমরা যখন এই নলেজটাকে গেইন করি, অর্থাৎ জ্ঞানটাকে পেয়ে থাকি, জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের পরিবর্তন কতটা আসে সেটা আমরা দেখতে পাবো। The story also delves into the themes of pride, regret, and ultimate contempt for worldly possessions when faced with existential questions. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যে মেন স্টোরিটা অর্থাৎ গল্পটা, সেখানে শুধুমাত্র আইসোলেশন, নলেজ এই সমস্ত নিয়ে আলোচনা করছে না, এখানে থিম অফ প্রাইডও আছে, অর্থাৎ আমাদের গর্ববোধ, রিগ্রেট অনুশোচনা, অ্যান্ড দ্য আলটিমেট কন্টেন্ট ফর ওয়ার্ল্ডলি পজেশনস। ওয়ার্ল্ডলি মানে কি পার্থিব, অর্থাৎ জাগতিক, পজেশন মানে কি অধিকার, মানে আমরা যে সমস্ত জিনিসগুলো অধিকারের মধ্যে রাখি সেগুলো কিভাবে একটা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন সৃষ্টি করছে। এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন্স মানে কি, যে আমাদের অস্তিত্বের বেঁচে থাকার টিকে থাকার যে একটা লড়াই, সেই লড়াইয়ের প্রশ্ন তুলছে। দ্য ব্যাংকার্স ইনিশিয়াল অ্যারোগেন্স, অর্থাৎ অ্যারোগেন্স মানে আমরা সবাই জানি যে একটা ঔদ্ধত্য পূর্ণ মনোভাব, and the lawyer's acceptance of the bait both stems from a certain kind of pride. এই দুটোরই একটা মেন সূত্রে বাঁধা, সেটা হচ্ছে লয়ারের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স অফ বেট মানে কি, এখানে লয়ারের মধ্যে এবং ব্যাংকারের মধ্যে দুজনের মধ্যে একটা গর্ব কাজ করছিল, গর্ববোধ কাজ করছিল, which is ultimately challenged and overturned by the lawyer's profound transformation. এবং সেইটা করতে গিয়ে দেখা যায় যে আলটিমেটলি লয়ারের একটা
প্রোফাউন্ড মানে পরিপূর্ণভাবে একটা পরিবর্তন আসে চরিত্রের মধ্যে। The story leaves the reader pondering the true meaning of happiness and sacrifices people make in its pursuit. এই গল্পটা পড়ে আমরা বুঝতে পারবো যে একটা মানুষ হৃদয়টা পন্ডারিং মানে কি যে ভাবনা চিন্তা গভীর চিন্তার মধ্যে আমরা ডুবে যাব যে কিভাবে মানুষ একটা সুখী মানুষ হতে পারে, অর্থাৎ হোয়াট ইজ দ্য ট্রু মিনিং অফ হ্যাপিনেস, হ্যাপিনেস বলতে আমরা কি বুঝিয়ে থাকি, অ্যান্ড দ্য স্যাক্রিফাইসেস পিপল মেক ইন ইটস পারসুট। এই যে এটা ধাওয়া করা মানে খোঁজা, এই পার্সুট মানে কি খোঁজা, যে আমরা এই স্বাধীনতা, এই সমস্ত কিছুর জন্য আমরা এই স্যাক্রিফাইসটা করে থাকি, হ্যাপিনেস পাওয়ার জন্য আমরা যে ত্যাগটা করে থাকি, সেটা কতটা পরিমাণ আমাদের লাইফটাকে ইম্প্যাক্ট করে থাকে। অর্থাৎ ধরো তোমাদের মধ্যে কাউকে যদি বলা হয় যে আজকে সারাদিনের জন্য তোমাকে একটা ঘরের মধ্যে রাখা হবে, তোমাকে টিভি দেওয়া হবে, সমস্ত জিনিসগুলো দেওয়া হবে, কিন্তু তোমাকে ওই ঘরটার মধ্যেই থাকতে হবে, যা কিছু করবে সবটাই ওই ঘরের মধ্যে থেকে, অর্থাৎ ঘরের বাইরে যাওয়া যাবে না, না পারবে খেলতে, না বন্ধুদের সঙ্গে দেখা করতে, নাকি অন্য কিছু করতে, সেটা শুধুমাত্র একদিনের জন্য, কিন্তু তার মধ্যেও তোমাদের মনে হবে যেন দম বন্ধ হয়ে আসছে। এই যে গল্পটা আমরা পড়বো, সেই গল্পটাতে দেখানো হবে যে কিভাবে ব্যাংকার এবং লয়ারের মধ্যে একটা বাজি হয়েছিল, অর্থাৎ বেট ধরা হয়েছিল, কিসের জন্য, যে ওই লয়ার 15 বছরের জন্য একটা অন্ধকার জেল, মানে নিজের বাড়িতেই তৈরি করা একটা জেল, সে জেলের মধ্যে তাকে 15 বছর কাটাতে হবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ না করে। তো সেই গল্পটাই আমরা এরপর পড়বো। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। ডার্ক অটাম নাইট অর্থাৎ গল্পের শুরুতে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া হচ্ছে যে সময়টা কখনকার। এটা ছিল একটা শরতের অন্ধকার রাত্রি। The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. একটা ওল্ড ব্যাংকার অর্থাৎ মেন, এখানে দুটো চরিত্রের কথা আমরা জানবো, তার মধ্যে একটা হচ্ছে ব্যাংকার এবং একটা হচ্ছে লয়ার। তো এখানে এই যে ব্যাংকারের কথা বলা হচ্ছে, দ্য ওল্ড ব্যাংকার হু ইজ ভেরি প্রমিনেন্ট অ্যাট দ্যাট টাইম, মানে খুব বেশি জোরালো ভাবে তিনি জনপ্রিয় ছিলেন ওখানে। তিনি কি করছেন, ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, তিনি একটা রুমের মধ্যে, রুমটা কোথায়, দ্য সি স্টাডি, অর্থাৎ আমরা একটা কথা বারবার মনে রাখবে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করে থাকি, যেমন স্টাডি কথাটা এখানে লেখা আছে কিন্তু আমরা কি বলে থাকি, স্টাডি, স্টাডি স্টাডি রুম করে থাকি। তো স্টাডি রুম কথাটা আমরা কিন্তু ভুল বলে থাকি, যখন আমরা বলি যে স্টাডি রুম, তো সেই কথাটা আমরা কি বলে থাকি, ভুল বলে থাকি। সেই ভুল কথাটা আমাদের শিখতে হবে, যে স্টাডি রুম কথাটা ঠিক নয়, স্টাডি বলতে হবে। তো তিনি তার স্টাডির মধ্যে, পড়ার লাইব্রেরির মতো একটা জায়গা, সেই জায়গাটার মধ্যে তিনি কি করছেন, আহ এপাশ ওপাশ করে, হ্যাঁ, এদিকে ওদিকে হাঁটাচলা করছেন। অ্যান্ড রিমেম্বারিং হাউ 15 years বিফোর, তিনি মনে মনে ভাবছেন যে 15 বছর আগে, হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান অটাম ইভিনিং, একদিন শরৎকালের এইরকমই একটা সন্ধ্যেবেলায় তিনি একটা পার্টি অর্গানাইজ করেছিলেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক ধরনের মানুষ ছিল, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন খুবই জ্ঞানী মানুষ। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং আকর্ষণীয় কথাবার্তা চলছিল। অ্যামাং আদার থিংস, অন্যান্য জিনিসের মধ্যে, দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড, অর্থাৎ ডেথ সেন্টেন্স মানে আমরা যখন দেখি না যে জেলেতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ফাঁসির সাজা শোনানো হচ্ছে, সেটাকে বলা হয় ডেথ সেন্টেন্স, বা একটা ভালো কথায় বলা হয় ক্যাপিটাল পানিশমেন্ট। তো সেই ক্যাপিটাল পানিশমেন্ট সম্বন্ধে, অর্থাৎ মৃত্যুদণ্ড সম্বন্ধে আলোচনা হচ্ছে। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, মেজরিটি মানে কি বেশিরভাগ মানুষজন, ওখানকার যতজন অতিথি ছিল তাদের মধ্যে বেশিরভাগই বলছেন, among whom were many journalists and intellectual men disapproved of the death penalty, সবাই মিলে কি করলো, ডিসঅ্যাপ্রুভ করে দিল, অর্থাৎ অস্বীকার করলো, যে অমত জানালো যে ডেথ পেনাল্টি কিন্তু ঠিক নয়। এবার ওখানে বেশিরভাগ কারা ছিলেন, জার্নালিস্ট ছিলেন, ইন্টেলেকচুয়াল মেন অর্থাৎ খুব জ্ঞানীগুণী মানুষ ছিলেন, তারা ডেথ পেনাল্টিটাকে নাকচ করে দিলেন। They considered that form of punishment out of date. Out of date মানে কি? Out of date মানে হচ্ছে যে সেকেলে, অর্থাৎ যেটার কোনো এখন ভ্যালু সেরকম নেই। আমরা যেটাকে এখন আর সেভাবে পালন করি না।
ইমোরাল, অনৈতিক অ্যান্ড আনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেট। এবার যেহেতু ওখানে একটা রাশিয়ার মধ্যে বেশিরভাগই খ্রিস্টানরা থাকে, তো সেই খ্রিস্টান অনুরাগীদের যে রাষ্ট্রটা সেখানটাতে এই সমস্ত ধ্যান ধারণা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট ইজ নো মোর ইন প্র্যাকটিস। ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু এখন আর অতটা সচরাচর চলে না। In the opinion of some of them, the death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তাদের মধ্যে আবার কিছুজন বলছে যে ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডটাকে আমরা যেটা সচরাচর দেখে থাকি কোর্ট থেকে দেওয়া হয় সেটাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ সেটাকে অন্য জিনিসের সঙ্গে পাল্টে ফেলতে হবে। সেটা কি? এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট অফ লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। অর্থাৎ আমাদের যে জেলে বলা হয় না যে সারা জীবনের জন্য তোমাকে দণ্ডিত করা হলো, সেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার ব্যাপারটাকে তারা সম্মতি জানায়। I don't agree with you. আমি তোমার সঙ্গে একমত নয়। said their host the banker. অর্থাৎ আমরা দেখতেই পেলাম এর আগে যে ব্যাংকারটা যেহেতু হোস্ট হিসেবে অর্থাৎ পার্টিটাকে উনি থ্রো করেছিলেন। তা এখানে ব্যাংকার বলছেন আমি তোমাদের সঙ্গে একমত নয়। I have not tried either the death penalty or imprisonment for life. আমি কখনো মৃত্যুদণ্ড দেখিনি অথবা imprisonment for life অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সম্মুখীন হয়নি। But it but if one may judge a priori মানে কি দেখো নিচের দিকে আমাদের একটা এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে। দ্য ল্যাটিন টার্ম মিনস উইদাউট এম্পিরিক্যাল এভিডেন্স। এম্পিরিক্যাল এভিডেন্স মানে যেটা অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায়। তাহলে আমার এই অভিজ্ঞতাটা নেই, তাই আমি যদি আগে থেকে আমাকে অভিজ্ঞতা ছাড়াই যদি আমাকে জাজ করতে বলা হয়, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আমার মতে এই যে ডেথ পেনাল্টি এটা হচ্ছে বেশি নৈতিক কার থেকে? ইমপ্রিজনমেন্ট অফ লাইফ এর থেকে। ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড মানুষকে একবারেই শেষ করে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যে চিরজীবনের জন্য যে বন্দি দশা সেটা মানুষকে আস্তে আস্তে শেষ করে। তাহলে এই বন্দি দশাটা আমাদের দরকার নেই। আমাদের যদি কারোর শাস্তি পেতেই হয় তাহলে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। Which executioners is more human and who kills you in few minutes, or who drags the life out of you in the course of many years? তিনি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তাদের কাছে যে এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান মানে তৎক্ষণাৎ যেটা আমরা ঘটিয়ে থাকি সেইটা বেশি মানবিক। He who kills you in a few minutes or who drags the life out of you in the course of many years. তিনি আরো বলছেন যে যিনি একবারে আমাদেরকে কিছু মুহূর্তের মধ্যে কিছু মিনিটের মধ্যে শেষ করে ফেলেন তিনি কি বেশি প্রযোজ্য বা তিনি কি বেশি ভালো, নাকি যিনি আমাদের লাইফটাকে ঘন্টার পর দিনের পর দিন অনেক দিন ধরে অনেক বছর ধরে টেনে নিয়ে যান তিনিই বেশি ভালো। both are equally immoral. দুই দিক থেকে দুজনই অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, তাদের মধ্যে একজন অবজার্ভ করলেন, বললেন ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ। তিনি বলছেন যে কারণ এই ক্ষেত্রে দুজনেরই একটাই উদ্দেশ্য। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা কি? টু টেক অ্যাওয়ে লাইফ, মানুষের জীবন শেষ করা। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র কিন্তু কখনোই ঈশ্বর নন। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর ওয়েন ইট ওয়ান্টস টু। মানে আমরা বলতে চাইছি যে আমরা অনেক সময় দেখি না যে আগেকার দিনে যেমন ইতিহাস পড়লে দেখা যায় যে রাজারা বলতো যে আমরা হচ্ছে ঈশ্বরের প্রদত্ত দূত, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। কিন্তু সেটা কি ঠিক? তারা তো সব ডিসিশন নিতে পারে না, কারণ তারা তো জীবনটা দান করেনি। তাহলে তাদের কি অধিকার যে তারা অনায়াসে একজনের জীবন শেষ করে দিতে পারে? তাই সেই মানুষটি বলছেন, সে একজন ইন্টেলেকচুয়াল বলছেন দ্য স্টেট ইজ নট গড, ঈশ্বর নন উনি, মানে স্টেট রাষ্ট্র ঈশ্বর নন, তার কোনো অধিকারই নেই যে তিনি যখন খুশি যে কারো প্রাণ নিতে পারে। Among the guests was a young lawyer, a young man of 5 and 20. এই যে কথাটা 5 and 20 এক কথা মানে হচ্ছে 25, অর্থাৎ সেখানে আবার একজন যুবক লয়ার ছিলেন, আইনজীবী ছিলেন, যার বয়স হচ্ছে 25 বছর। When he was asked his opinion, যখন সবাই মিলে তাকে জিজ্ঞেস করলো যে তার অভিমত কি, তিনি বললেন he said the death sentence and the life sentence are equally immoral. তিনি বলছেন যে মৃত্যুদণ্ড এবং লাইফ সেন্টেন্স মানে যাবজ্জীবন যে কারাদণ্ড দেওয়া হয় সেটা দুটোই অনৈতিক।
বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে মানে লয়ারটাকে যদি চুজ করতে দেওয়া হয় যে কোনটা উনি নেবেন, তিনি কি কোনটা নেবেন, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। সেকেন্ড বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, ডেথ পেনাল্টি ফার্স্ট, ইমপ্রিজনমেন্ট অফ লাইফ হচ্ছে সেকেন্ড। সো এখানে সেকেন্ড অর্থাৎ ইমপ্রিজনমেন্ট অফ লাইফ অর্থাৎ তিনি চিরজীবনের যে জেল হওয়ার ব্যাপারটা, যাবজ্জীবন কারাদীন দণ্ডর যে কথাটা, সেটা তিনি চুজ করতেন। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট এট অল। জীবনে বেঁচে থাকাটা বেঁচে না থাকার থেকে অনেক ভালো। আর লাইভলি ডিসকাশন রোজ, এরপর একটা বেশ ভালো একটা জোরালো একটা কথাবার্তা কথোপকথন উঠে এলো। দ্য ব্যাংকার who was younger and more nervous in those days was suddenly carried away by excitement. এবার তিনি ছিলেন খুব যুবক প্রকৃতির মানুষ, রক্ত গরম, এবং তিনি নার্ভাস মানে সেই সময় তার মাথা গরম হয়ে যেত অনায়াসেই। তিনি হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেলেন, উত্তেজিত হয়ে গেলেন এক্সাইটমেন্টের মধ্যে। হি স্ট্রাক দ্য টেবল উইথ হিজ ফিস্ট, অর্থাৎ তিনি মুষ্টিঘাত করলেন, হাতের মুঠো করে টেবিলটাতে জোর করে আঘাত করলেন। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, তখন ওই ইয়াং ম্যানের উপর, যুবক লোকটির উপর, অর্থাৎ এখানে লয়ারের কথা বলা হচ্ছে, সেই লয়ারের উপর চোটপাট করতে থাকলেন, শাউট করতে থাকলেন। ইট ইজ নট ট্রু, এটা ঠিক নয়। আই উইল বেট ইউ 2 millions ইউ উডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 years। এই যে কথাটা আমরা পেয়ে গেলাম, বেট অর্থাৎ যেটা টাইটেলের মেন শিরোনামের মেন জিনিস, যে বেটের টাইটেলের শিরোনামের যে কথা কনসেপ্টটা, সেটা কোথা থেকে এসছে, এই বেটের মাধ্যমে। যে তিনি বলছেন যে আমি রক্ত গরম হয়ে যাওয়ার পর তিনি বলছেন যে আমি বাজি রাখতে পারি যে আপনাকে আমি 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ টাকা দেবো। আপনি কিন্তু থাকতে পারবেন না সলিটারি কনফাইনমেন্ট মানে একাকিত্বে। কোথায়? বন্দি দশায় ফর 5 years, 5 বছরের জন্য। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, হি সেড দ্য ইয়াং ম্যান, আই উইল টেক দ্য বেট। তারপরে আমরা যখন দেখলাম যে ব্যাংকারের মধ্যেও রক্ত গরম ছিল, এবার ইয়াং ম্যান অর্থাৎ লয়ারটাও ইয়াং ছিল, তাই সেও এটা বাজি থেকে পিছু পা হওয়ার নয়। তিনি কি বললেন? আই উইল টেক দ্য বেট, আমি এই বেটটা মানতে রাজি, বাট আই উড স্টে নট 5 বাট 15 years। উনি আবার আরো এক পা এগিয়ে উনি বলছেন, না আমি 5 বছরের জন্য থাকবো না, আমি 15 বছরের জন্য থাকবো। এই হলো প্রথম পার্ট। যেহেতু আমরা একবারে সবটা শেষ করব না, তাহলে একটু সমস্যা হবে। তো এইটা হচ্ছে প্রথম পার্ট এই গল্পের। এর পরের পার্টে নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা পড়বো, যখন দেখবো যে এরপর কি হচ্ছে। তো এই কনভারসেশনটা কন্টিনিউ চলতেই থাকবে, এবং আমরা পরবর্তী পর্যায়ে দেখবো যে এই ব্যাংকারের সঙ্গে লয়ারের কি চুক্তি হয়। তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি সত্যি খুব ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আর তাহলে আমি আবার নতুন করে ভিডিও আপলোড করতে পারবো এবং উৎসাহিত হতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সকলে।